নমস্কার। উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ ৩০শে জুন ২০২৫ সোমবার। আজকে আমরা বেশ কয়েকটা জরুরি খবর নিয়ে কথা বলবো, মানে বাজার আর অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ আপডেট আর কি। এগুলো আমরা উই লার্ন ইনভেস্টিংয়ের সূত্রে পেয়েছি। দেখব আন্তর্জাতিক বাণিজ্যে কি চলছে, ভারতের অর্থনীতির লেটেস্ট খবর কি, আর কিছু বড় কর্পোরেট দুনিয়ার পদক্ষেপ। আসুন বিষয়টা একটু খুলে আলোচনা করা যাক। প্রথমেই আসি আন্তর্জাতিক কথায়। চায়না বেশ স্পষ্ট করেই জানিয়েছে যে এই ইউএস যদি এমন কোনো ট্রেড এগ্রিমেন্ট চাপায় যা চীনের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু তারা এর প্রতিক্রিয়া দেবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ৯ জুলাইয়ের ট্যারিফ ডেডলাইন শায়দ বাড়াতে হবে না, কিন্তু একেবারে উড়িয়েও দেননি সম্ভাবনাটা। এমনকি একটা ফ্ল্যাট ২৫% ট্যারিফ বসানোর কথাও কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে একটা টানাপোড়েন চলছে আর একটা অনিশ্চয়তা, এটা কিন্তু শুধু ওই দুটো দেশের মধ্যে থাকছে না। আসলে এটা গ্লোবাল ট্রেডের উপর একটা অস্থিরতা তৈরি করছে। এর প্রভাব তো বুঝতেই পারছেন, বিভিন্ন দেশের অর্থনীতিতে গিয়ে পড়বে, জাজদের ডিসিশন নিতেও এফেক্ট করে। একদম। আচ্ছা, এবার একটু দেশের অর্থনীতির দিকে তাকাই। ভারতের এক্সটার্নাল ডেট মানে বিদেশি ঋণ, সেটা মার্চ ২০২৫-এর শেষে 10.1% বেড়ে গেছে। অঙ্কটা প্রায় $736 বিলিয়ন। ওহ, বেশ অনেকটা বেড়েছে তাহলে। হ্যাঁ, আর দেশের মোট উৎপাদনের তুলনায় এই ঋণের অনুপাত মানে এক্সটার্নাল ডেট টু জিডিপি রেশিও, সেটাও বেড়ে 19.1% হয়েছে। এর মধ্যেই কিন্তু আরেকটা খবর আছে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন তিনি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে মানে পিএসইউ ব্যাংকগুলিকে ক্রেডিট গ্রোথ বাড়ানোর জন্য বেশ উৎসাহ দিচ্ছেন। বিশেষ করে এই যে সম্প্রতি আরবিআই রেপো রেট 50 বেসিস পয়েন্টস কমালো আর সিআরআর কমালো 100 বেসিস পয়েন্টস। হ্যাঁ হ্যাঁ, রেট কাটের পর তো এটা স্বাভাবিক পদক্ষেপ। মানে ব্যাংকগুলোর হাতে লিকুইডিটি বাড়বে, লোন দেওয়া সহজ হবে। দেখুন, এখানে দুটো দিকই দেখতে হবে। একদিকে যেমন বিদেশি ঋণের বোঝাটা বাড়ছে, সেটা অর্থনীতির উপর একটা চাপ তো বটেই। অবশ্যই। আবার অন্যদিকে আরবিআই আর সরকারের এই যে পদক্ষেপ, মানে রেট কাট, সিআরআর কমানো, এগুলো বাজারে টাকার যোগান বাড়িয়ে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা। প্রশ্নটা হচ্ছে এই গ্রোথ আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা, সেটাই আসল চ্যালেঞ্জ। ঠিক। ধরুন, লোন সহজ হলে হয়তো কেনাকাটা বাড়বে, ব্যবসার সুবিধা হবে, কিন্তু দেশের মোট ঋণের পরিমাণ যদি খুব বেড়ে যায়, সেটাও তো একটা ঝুঁকি, তাই না? একদম ঠিক বলেছেন। এই ভারসাম্যটাই মূল বিষয়। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর সাথে আজকের বাজারের আলোচনা। বেশ, এবার একটু কর্পোরেট জগতের দিকে নজর ফেরানো যাক। ফার্মা সেক্টরে একটা বিরাট খবর আছে। টরেন্ট ফার্মা প্রায় ১২,০০০ কোটি টাকা দিয়ে জেবি কেমিক্যালসের কন্ট্রোলিং স্টেক কিনছে। আচ্ছা, এটা তো বেশ বড় ডিল। হ্যাঁ, শেয়ার প্রতি ১৬০০ টাকার দরে কেকেআরের থেকে কিনছে। মানে কোম্পানির বেশিরভাগ মালিকানায় এবার টরেন্টের হাতে। এরপর তো নিয়ম অনুযায়ী পাবলিক শেয়ার হোল্ডারদের জন্য ওপেন অফার আসবে। তা তো আসবেই। এছাড়াও দেখু, রাষ্ট্রায়ত্ত সংস্থা ভিএইচইএল তারা আদানি পাওয়ারের থেকে একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, প্রায় ৬,৫০০ কোটি টাকার। কিসের কন্ট্রাক্ট? ৬টা ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন থার্মাল পাওয়ার ইউনিট বানানোর জন্য। ও, পাওয়ার সেক্টরে বড় কাজ তাহলে। হ্যাঁ, আর একটা খবর হলো জিও ব্ল্যাকরক, মানে যেটা জিও ফিনান্সিয়াল আর ব্ল্যাকরকের জয়েন্ট ভেঞ্চার, তারা সেবির থেকে অনুমোদন পেয়ে গেছে। কিসের অনুমোদন? স্টক ব্রোকিং আর ক্লিয়ারিং সার্ভিসেস শুরু করার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে ফিনান্সিয়াল সার্ভিসেস মার্কেটে কম্পিটিশন আরও বাড়বে। জিও এবার স্টক ব্রোকিংয়েও নামছে। এই খবরগুলো যদি একটু বড় পিকচারে দেখি, তাহলে কয়েকটা ট্রেন্ড বোঝা যায়, কি বলুন? যেমন টরেন্ট জেবি ডিলটা ফার্মা সেক্টরে কনসলিডেশনের দিকে ইশারা করছে। মানে বড় প্লেয়াররা ছোটদের কিনে মার্কেট শেয়ার বাড়াচ্ছে। ভিএইচএল আদানি চুক্তিটা দেশের পাওয়ার সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে যে জোর দেওয়া হচ্ছে, সেটা দেখাচ্ছে। ঠিক। আর জিও ব্ল্যাকরকের বাজারে আসাটা ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরে যে প্রতিযোগিতা আরও বাড়বে, সেটা তো স্পষ্ট। কনজিউমার্সদের জন্য হয়তো অপশনস বাড়বে। ঠিক। আচ্ছা, সবশেষে আসি, এই সপ্তাহে মার্কেট কিসের উপর নজর রাখবে? মূলত দুটো জিনিস। এক হলো ইউএস ট্যারিফ নিয়ে কোনো নতুন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, কারণ ৯ জুলাই ডেডলাইন তো এসেই গেল প্রায়। হ্যাঁ,
ওটা খুব ইম্পর্টেন্ট। আর 2, 3রা জুলাই আসছে ইউএস ইকোনমিক ডেটা, জবলেস ক্লেমস, নন ফার্ম পেরোল এইসব। ইউএস অর্থনীতির অবস্থাটা বোঝা যাবে। ভারতের বাজারে আইপিও অ্যাক্টিভিটি কিন্তু বেশ বিজি থাকবে মনে হচ্ছে। আর একটা খবর যেটা বেশ অবাক করার মতো, শাওমির নতুন ইলেকট্রিক ভেহিকল এসইউভি মডেল Y7 হ্যাঁ, শুনেছি ওটা নিয়ে। কি হয়েছে? চীনে লঞ্চ হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 2,89,000 বুকিং হয়েছে। বলেন কি, 1 ঘন্টায়? হ্যাঁ, ভাবা যায়। হ্যাঁ, শাওমির এই ব্যাপারটা কিন্তু সত্যিই চমকপ্রদ। মানে এটা শুধু একটা গাড়ির বিক্রি নয়, এটা দেখাচ্ছে যে টেকনোলজি কোম্পানিগুলো কিভাবে একদম নতুন ইন্ডাস্ট্রিতে ঢুকছে এবং সফলও হচ্ছে। ঠিক, আবার চীনের কনজিউমার ডিমান্ড নিয়েও একটা অদ্ভুত ছবি, তাই না? একদিকে ইকোনমিক স্লোডাউনের কথা, আর অন্যদিকে এই ধরনের প্রিমিয়াম জিনিসের জন্য এত চাহিদা। বাজারের গতি প্রকৃতি বোঝার জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট কিন্তু। তাহলে আজকে আমরা উইলার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনায় দেখলাম আন্তর্জাতিক বাণিজ্যের টেনশন, ভারতের অর্থনীতির একটা মিক্সড পিকচার, ঋণ বাড়ছে আবার গ্রোথ বাড়ানোর চেষ্টাও চলছে, বড় কর্পোরেট ডিল দেখলাম, নতুন প্লেয়ারদের বাজারে প্রবেশ দেখলাম, আর শাওমির মতো কিছু অপ্রত্যাশিত ঘটনাও। একদম। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। মানে একদিকে গ্লোবাল আনসার্টেনটি, ট্রেড ওয়ারের ভয়, অন্যদিকে দেশের ভেতরে অর্থনীতিকে বুস্ট করার চেষ্টা, কর্পোরেট জগতে নানান অ্যাক্টিভিটিস। এরকম একটা মিক্সড সিগন্যাল যখন বাজারে, তখন একজন লগ্নিকারীর বা ইনভেস্টরের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? মানে কোন দিকে বাজি ধরা উচিত, রিস্ক কতটা নেওয়া উচিত, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এটা নিয়ে ভাবার দরকার আছে। অবশ্যই। আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর উইলার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য।